হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আবার! এ কি হয়ে গেল! আবার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, আবার কি হলো আমার! কি হয়েছে আবুল কাকা? তোমার মাঠের এই অবস্থা কেন? কে এমন করেছে? আমি কি করে বলবো বল? জানলে কি আর আমি এভাবে বসে বসে কাঁদি? ইস, কত কষ্টের ফসল তোমার, কিন্তু কে তোমার এমন ক্ষতি করবে? এই গ্রামে তোমার এমন শত্রু আছে বলে তো মনে হয় না। যেই করুক, আবার তো একেবারে সর্বনাশ করে দিয়েছে। আমি বলি কি, সব তো আমাদের চোখের সামনে হয় না, বোঝো না? এমন অনেক কিছু কিন্তু আছে, তুমি বিশ্বাস করো বা নাই করো। মানে, কি বলতে চাচ্ছ? ওই যে বড় বট গাছটা আছে না, ওখানে যে অশরীরী থাকে, আমার মনে হয় এসব ওই অশরীরীর কাজ। এসব আজগুবি কথা তুমি বিশ্বাস করো? তোমার সাথে যা হয়েছে সেটা তো আজগুবি না, তাহলে এটাকে আজগুবি বলছো কেন? আমার মনে হয় ওই বট গাছে অশরীরীকে ভোগ দিলে সব ঠিক হয়ে যাবে। হে অশরীরী, হে বিদেহী আত্মা, তুমি আমার এই ভোগ গ্রহণ করো, আমার সকল সমস্যার সমাধান করে দাও। তুমি তুমি আমার ভোগ গ্রহণ করো, হে অশরীরী, গ্রহণ করো। আবুল চাচা, আরে টিয়া, তুই এখানে? তুমি কাকে এখানে ভোগ দিতে এসেছো আবুল চাচা? এখানে কোনো ভূত প্রেত বলতে কিছুই নেই, সব মানুষের বানানো। বানানো? কি বলছিস তুই? হ্যাঁ, ওই যে দেখো, মাটিতে মানুষের পায়ের ছাপ। আরে তাই তো, তুই তো ঠিকই বলেছিস। এই বেটা ভূতের বাচ্চা! ডাব ডাব ডাব, শিগগির নাম বলছি, নাম! কাউকে তো দেখা যাচ্ছে না। আবার মনে হয় মা, তোর ধারণা ভুল। মোটেও ভুল না চাচা, কোনো মানুষ ভূত সেজে এমন ভোগের সুবিধা নিচ্ছে, আমি নিশ্চিত। তাহলে সে কোথায় গেল? ওরে বাপরে, ওই দেখ কি শুরু হয়ে গিয়েছে! পালা টিয়া, জলদি পালা পালা! ও, বড় বাঁচা বেঁচে গেছি। কিন্তু চাচা, আমি জানি নিশ্চয়ই কেউ শয়তানি করছে। যা ইচ্ছে তাই হোক, তুই আর এই গাছের কাছে যাবি না কিন্তু, বুঝলি? কিন্তু চাচা, আর কোনো কথা নয় মা, যা, বাড়ি যা। তাহলে কি আমার ধারণা ভুল? না না, আমি জানি আমার ধারণা ভুল হতে পারে না, কিন্তু মানুষজন কি এমন অন্ধবিশ্বাস নিয়েই থাকবে? এইসব অন্ধকারের দিন কি কখনোই শেষ হবে না? কিরে মা, তখন থেকে দেখছি তুই এমন গাল ফুলিয়ে বসে আছিস কেন? কালকের ঘটনা নিয়ে কি তোর মন খারাপ নাকি রে? হ্যাঁ বাবা, আমি জানি এটা কোনো মানুষের কাজ, কিন্তু আমার কথা কেউ বিশ্বাসই করতে চাইছে না, এমনকি আবুল চাচাও না। লোকের পুরনো ধ্যান ধারণা তুই এত সহজে বদলাতে পারবি না রে মা। এসব নিয়ে শুধু শুধু মন খারাপ করিস না, বুঝলি? আমি সবকিছু ভুলে যেতে চেষ্টা করছি বাবা। তাই ভালো। বাবা, এবারও কি আমরা শুধুই আলুই চাষ করব? বাজারে তো আলুর দাম খুবই কম, আলু কম বেশি এই গ্রামের সবাই চাষ করে, অন্য কোনো সবজি চাষ করলে হতো না? কি আর করব বল মা, আমার বাপ দাদার আমল থেকে তো এই আলু চাষই করে আসছি আমি, এছাড়া আর কি জানি আমি। কিন্তু বাবা দেখো, করিম চাচা কত রকম সবজি চাষ করে,
গাজর, মূলা, ফুলকপি সে তো তোমারই ভাই। আর কত টাকা আয় হয়। আর আমরা আমরা কি নতুন কিছু করতে পারি না? করিমের মতো ঝুঁকি নেবার সাহস কই আমার? ওর শ্বশুর বাড়ির লোকের টাকা পয়সা আছে, সেটা দিয়ে তো আলু চাষ বাদ দিয়ে অন্যান্য সবজি চাষে নেমেছে। এখন তোর জমি জমাও বেশি, আমার তো এইটুকু জমি সম্বল। তবুও একবার না হয় চেষ্টা করে দেখোই না বাবা। সাহস নিয়ে শুরু করলে সবকিছু সুন্দরভাবে হবে। গাজর কিংবা মূলার চাষ করলে হয়তো ভালোই লাভ হবে। আর এই পুরনো এক আলু আর কত। আচ্ছা ঠিক আছে, তোর বিয়ে তো সামনেই। তোর বিয়ে হয়ে গেলে তুই নতুন জীবন শুরু করবি, আমিও নতুন ফসল চাষ শুরু করব রে মা। ধ্যাৎ, বাবা তুমি যে কি বলো না। ভাই, আমি তো আগেই বলেছি ব্যবসার ধরন বদলা। এবার আলু ছেড়ে দে, গাজর চাষ কর, বাজারে ভালো দাম পাবি রে। নতুন ব্যবসা শুরু করতে যে সাহস আর টাকার প্রয়োজন তা আমার নেই। সামনে আবার টিয়ার বিয়ে, পাত্রপক্ষ যৌতুক চেয়েছে নগদ টাকা। নতুন ফসল বিক্রির টাকা দিয়েই যৌতুক দিতে হবে। এজন্যই তো বলছি, এই আলু বেচে কতই বার দাম পাবি, তার চেয়ে গাজর চাষ শুরু কর। গাজরের অনেক চাহিদা এবং দামও পাবি ভালো। কিন্তু ভাই, আমি তো গাজর চাষের কিছুই জানি না। যদি ফসল নষ্ট হয়, আমও যাবে, ছালাও যাবে। আরে আমি তো আছি নাকি, আমি শিখিয়ে দেব খান। তুই শুধু সাহস কর। আমার কাছে ভালো গাজরের বীজ আছে, সেগুলো রোপণ করলে অনেক ভালো ফসল পাবি, বুঝলি? অনেক ভালো ফসল। আচ্ছা বেশ, আলু চাষে আমি যখন লাভ করতে পারছি না, তখন দেখি একবার গাজর নিয়েই মাঠে নামি, কি হয় দেখি। রহিম চাচা, ও রহিম চাচা, শিগগির যাও, করিম চাচা খুবই অসুস্থ। ঘরে একটু পানি দেওয়ার কেউ নেই গো। কি বলছিস? হ্যাঁ, চাচি বাপের বাড়ি গেছে, পুরো বাড়ি খালি। আহারে করিম চাচা, এই দেখো, এত কষ্টের মধ্যেও আমাকে দিয়ে তোমার জন্য গাজরের বীজ পাঠিয়ে দিল। হায় হায়, এখন কি হবে? আমাকে তো বীজ বুনতে হবে, কি করে যাব? আমি এখন কি করি? পটল, একটা কাজ কর না বাবা, তুই তুই একটু বীজগুলো বুনে দিবি। মাটি করাই আছে, তুই একটু বীজগুলো বুনে দে না বাবা। আমি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বুনতে বলছো দিচ্ছি। যাক, আমি তাহলে এই ফাঁকে ভাইজানকে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও চাচা, এদিক নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এ কি বাবা, চারাগুলো তো অন্যরকম লাগছে। এ কি? এ তো গাজরের চারা নয়, এ তো দেখছি আলুর চারা। কি বলছো কি বাবা, আলুর চারা? হ্যাঁ মা, সেদিন তো আমি পটলকে গাজরের বীজ বুনতে দিয়ে তোর চাচাকে দেখতে গিয়েছিলাম। তাহলে তো পটল ভাইয়ের সাথে এই ব্যাপারে কথা বলা উচিত। চাচা যদি গাজরের বীজ দেয়, তাহলে পটল ভাই আলুর বীজ বুনবে কেন? ঠিক বলেছিস। পটল কোথায়? আমি এখনই ওকে খুঁজে বের করব। আজকে ওকে এমন পেদাবো আমি। পটল, এই পটল, এই পটলা, বের হ, কথা আছে তোর সাথে।
বের হ, বের হ। আরে রহিম ভাই যে পটলকে খুঁজতাছ, পটল তো কাল থেকে বাড়িতে নাই, কোথায় গেছে কেউ বলতে পারে না। সে কি রে, কি বলছিস তুই? হ্যাঁ দেখো না, আমি পটলের কাছে কিছু টাকা পাই, ও কোথায় যে গেল, আমার টাকাগুলো মনে হয় আর কোনোদিন দিব না। আহ, আমি এখন কি করব? আমার কত বড় ক্ষতি হয়ে গেল। সামনে টিয়ার বিয়ে, আলু বিক্রি করে তো তেমন কোনো লাভ হবে না। আমি কি বিপদে পড়লাম, আমি কি বিপদে পড়লাম আমি। কত চেষ্টা করলাম, ভালো দামে কিছুতেই আলু বিক্রি করতে পারলাম না। মহাজনেরা ন্যায্য দামও দিতে চাচ্ছে না। এমন হলে তো তোর বিয়ের যৌতুকের জন্য টাকা জোগাড় করতে পারবো না রে। যৌতুক দিয়ে যে বিয়ে করতে হয়, আমি সেই বিয়ে করতে চাই না বাবা। বিয়ে না হলে না হবে, আমার তাতে কোনো আফসোস নেই। কি বলছিস মা? যৌতুক ছাড়া কি ভালো পাত্র পাওয়া যায় নাকি রে? আচ্ছা, তাহলে তুমি কি করতে চাও? কি আর করব মা, এই আলু দিয়ে কিছুই হবে না। তোর বিয়ের জন্য টাকা জোগাড় করতে হবে, জমিটা যে বিক্রি করতে হবে। না বাবা, এই জমি শেষ সম্বল, তোমার একমাত্র পৈতৃক সম্পত্তি। আর এই জমি বিক্রি করলে আমরা কি নিয়ে থাকবো? কিন্তু এছাড়া তো আর কোনো উপায় দেখছি না আমি। রহিম, রহিম। আরে ঘটক চাচা যে, হঠাৎ এদিকে? একটা খবর দেওয়ার ছিল রহিম। যে পাত্রের সাথে টিয়ার বিয়া ঠিক হয়েছিল না, ওরা অন্য জায়গায় ওদের ছেলের বিয়ার সম্বন্ধ পাকা করেছে। ওই মেয়েরা নাকি অনেক বেশি টাকা যৌতুক দেবে। কি বলছেন চাচা? আমার টিয়ার বিয়ে ওরা ভেঙে দিয়েছে পাকা কথা হওয়ার পরেও? কি আর করবো বলো, আমি বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম। ঘটক চাচা, টাকাটাই কি সব কিছু? আমার মা মরা মেয়েটার কপালে এত দুঃখ কেন চাচা, এত দুঃখ কেন? কিছু মানুষের কাছে টাকাটাই সব কিছু রে বাবা। যাগ্গে, তুমি মন খারাপ করো না, টিয়ার জন্য আমি এর চাইতে অনেক ভালো সম্বন্ধ এনে দেব। ভাই, সবই তো শুনলাম, তোর অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে রে। কিন্তু ভাই, গাজরের বীজের জায়গায় কি করে আলুর বীজ এলো আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো সঠিক বীজই পাঠিয়েছিলাম, এমন কেন হলো সেটা তো আমিও বুঝতে পারছি না। পটলাটা নিশ্চয়ই কোনো ঝামেলা করেছে। আমি এখন কি করব ভাইজান? আলুতে তো কোনো লাভ নেই, তুই এক কাজ কর, জমিটা আমার কাছে বিক্রি করে দে, আমি ভালো দাম দেব। এত লোকসান তো তুই সামলাতে পারবি না রে, তার উপর টিয়ার বিয়ে দিতে হবে। আমার মনে হয় তুই জমিটা আমার কাছে বিক্রি করে দে, তুই অন্য ব্যবসা শুরু কর। জমিটা বিক্রি করতে মন সায় দিচ্ছে না ভাইজান। এটা তো আমার স্মৃতি, বাবার স্মৃতি, দাদার স্মৃতি। আরে স্মৃতি দিয়ে কি হবে? পেটেই যেখানে ভাত জোটে না, টাকা থাকলে নতুন জীবন শুরু করতে পারবি রে। তুই আরো ভাব, ভেবে আমাকে জানা, কেমন? ভেবে আমাকে জানা। টিয়ামা, এই দেখ বাজার এনেছি। কি ব্যাপার বাবা, তোমার মন খারাপ মনে হচ্ছে? জমিটা মনে হয় বিক্রি করে দিতে হবে রে মা, আমি আর কোনো উপায় দেখছি না রে। তুমি এত মন খারাপ করো না বাবা, উপায় অবশ্যই আছে।
এসো, আমার সাথে এসো। এই যে দেখো, এই যে দেখো তোমার উপায়। এ কেমন উপায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। নতুন উপায়, নতুন আলুর চপ। নতুন আলুর চপ? হ্যাঁ বাবা, আমি একটা বুদ্ধি পেয়েছি। আমরা এই আলু দিয়ে নতুন আলুর চপ বানাবো আর তা বাজারে বিক্রি করব। মারে, প্রত্যেকের ঘরে ঘরে নতুন আলু, কে এই নতুন আলুর চপ খাবে মা? আমার চপ হবে নতুন আলুর চপ, যেটা নতুন ধরনের চপ। সব চপের চাইতে ভিন্ন হবে এটা। আর এই চপের ভেতর কি পুর আছে তা খাওয়ার আগে কেউ জানবে না। কারো ভাগ্যে চিংড়ির পুর পড়তে পারে, আবার কারো পেঁয়াজ, কারো মাংস, আর কারো সবজি। যে পুর পড়বে সেই অনুযায়ী দাম। এটা কেমন ধরনের চপ মা? এমন চপ কি কেউ খাবে নাকি? দেখি না বাবা, আমাদের তো আর হারানোর কিছু নেই। একবার চেষ্টা করেই দেখি না, মানুষ নতুন কিছু পছন্দ করে। হয়তো এই আলুর চপই আমাদের জীবন পাল্টে দেবে। আসুন আসুন, নতুন আলুর চপ একবার খেয়েই দেখুন না, ভেতরে কি পুর তা খাওয়ার আগে জানতেই পারবেন না। চিংড়ি, মাংস, পেঁয়াজ, সবজি কি পড়বে, ভাগ্যের খেলা। নিজেরাই দেখে নিন। আসুন আসুন। নতুন আলুর চপ? কি পুর আছে কেউ জানে না। দেহি দেহি তো, আমার একটা দাও তো, খাইয়া দেহি। এখানে সব রাখা আছে, একদম গরম গরম, নিজেই তুলে নিন। না, এটা তো পেঁয়াজের পুর বললো, আমি তো মাংসের পুর চাইছিলাম। কি আর করবেন ভাই, সৃষ্টিকর্তা হয়তো আপনার মঙ্গলের জন্যই এটা আপনার ভাগ্যে রেখেছেন। আরেকটা নিন, এবার দেখুন কি পড়ে। এবার আমার ভাগ্যে মাংসের পুর পড়ছে, আর পেঁয়াজ হোক বা মাংস, কি দারুণ স্বাদ, আমি আরো নিবো। আমাকেও একটা দাও। আমাকে একটা দাও। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, নিন, যার যা লাগে তুলে নিন। এত টাকা, এ তো চিন্তার বাইরে। আমি তো চাইলে আরেকটা জমি কিনে ফেলতে পারবো। হ্যাঁ বাবা, আমাদের নতুন আলুর চপ এখন গ্রামে বিখ্যাত। মা, তুই না থাকলে আমি যে কি করতাম। তোর বুদ্ধিতে এই নতুন আলুর চপ বিক্রি আজ আমার ভাগ্য ফিরিয়ে দিয়েছে রে মা। এটা তো আমাদের দুজনেরই জয় বাবা। এখন আমরা জমিও বাঁচিয়েছি, আবার টাকাও কামিয়েছি। আজ তো মনে হচ্ছে চপের পরিমাণ কম, পরে যদি আরো ক্রেতা আসে তাদের কি করে দেব? দেবো বাবা দেবো, একটু ভিড় বাড়ুক, চাহিদা বাড়ুক, আর আমরা তখন চপের পরিমাণ বাড়াবো। ওরে বাবারে, ভূত ভূত ভূত! না রহিম চাচা, আমি ভূত নই। এ কি, কে কে তুই? পটল, পটল ভাই না? তোমার এই অবস্থা কেন? সব সব ওই করিমের দোষ। ওই করিম আমাকে টাকা দিয়ে বলেছিল তোমাকে যেন গাজর না দিয়ে আলুর বীজ দেই। অসুস্থতার নাটক সাজিয়েছিল যেন তুমি ভাইকে দেখতে ছুটে যাও, আর এই সুযোগে আমি আলুর বীজ রোপণ করে ফেলতে পারি। তোমার ক্ষতি হলে তো ওরই লাভ, তোমার জমিটা বাগাতে পারবে। লোকসান হলে তুমি জমিটা বিক্রির চিন্তা করবে, ও সেটা জানতো। কি বলছো তুমি? তুমি কি ঠিক বলছো? এক বিন্দু মিথ্যা বলছি না। আমি ওর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাই, কিন্তু সৃষ্টিকর্তার বিচারের হাত থেকে পালাবো কি করে? আমি সেই টাকা দিয়ে ব্যবসা করতে গিয়ে আজ নিঃস্ব। আমি আমার সর্বস্ব হারিয়েছি। আমাকে তোমরা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে তোমরা।
এই যে পেয়েছি পেয়েছি পটলাকে। সাহেব, ওকে বাঁধুন। চাচা, পটল ভাই দোষ স্বীকার করেছে, ওকে ছেড়ে দিন। ছেড়ে দেব? ও কোন দোষ স্বীকার করেছে শুনি। বট গাছের ভূতের রহস্য কি জানিস তুই? বট গাছে সেই অশরীরী যাকে সবাই ভোগ দেয়। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিলি। সব কিছুর পেছনে একজন মানুষেরই হাত আছে, আর সেটা হলো এই পটলা। পটল ভাই? পটল ভাই তাহলে বট গাছে ভূত? হ্যাঁ, এতদিন পর ফিরে এসে আবার এই কাজ শুরু করেছে। মানুষকে ভয় দেখিয়ে ভোগ বাগাতে চেয়েছিল। ভাগ্যিস ভূত সেজে আজ যখন বট গাছের দিকে যাচ্ছিল তখন হাতে নাতে ধরেছে, কিন্তু বেটা পালিয়ে এখানে এসেছে। ওরে মারে, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমি সেই বট গাছের ভূত। টিয়া সেদিন ঠিকই ধরেছিল। আমি দেখলি মা, ও জানলো কি করে তুই সেদিন বট গাছের কাছে ছিলি? বল বেটা বল, সবকিছু ঠিকঠাক বল, ঝেড়ে কাশ। আমি বলছি, মেরো না আমাকে। আমি আবুল চাচার ফসল উপড়ে ফেলেছিলাম। কত বড় খারাপ মানুষ, দেখো দেখো। বলছি বলছি এরপর ভূত সেজে গাছে বসেছিলাম। ভেবেছি আবুল চাচা ভোগ দিলেই নিয়ে যাব, কিন্তু যখন বুঝেছি তোমরা ধরে ফেলেছ, তখন নিজে সাহস করে জোরে জোরে গাছ ঝাঁকিয়েছি যাতে তোমরা ভয় পাও। দেখলি মা, সাহস কেমন চমৎকার জিনিস। সাহসের জন্য এই বাটপার সেদিন বেঁচে গিয়েছিল। চল বেটা ভূত, আজ তোকে মেরে ভূত বানাবো। আমাকে নিয়ে যাচ্ছ তো, কিন্তু ওই করিমের কি হবে? ওর বিচার করবে কে? ওর কে বিচার করবে? আহারে, পটল ভাই লোভে সব খোয়ালো। এ কি অবস্থা! কিন্তু তুমি তুমি এখন কি করবে বাবা? নিজের ভাই তো, তাই বিচারটা না হয় সৃষ্টিকর্তার ওপরেই ছেড়ে দেই। ও এই কাজটা করেছে বলেই তো আজ নতুন আলুর চপের সৃষ্টি হয়েছে। আমাদের ভাগ্য ফিরে গেছে। দেখি সৃষ্টিকর্তা কেমন বিচার ভাগ্যে রেখেছে। আরে ভাইজান, তুমি এখানে? ভাই, আমাকে আমাকে তুই ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। কেন তুমি ক্ষমা চাচ্ছ কেন? আমি ভুল করেছি। আমি তোর ক্ষতি করতে চেয়েছিলাম। তোকে গাজরের বীজের বদলে আলুর বীজ আমিই পাঠিয়েছিলাম। কিন্তু দেখ সৃষ্টিকর্তার বিচার, আবার ফসল আজ গুদামে যাচ্ছিল। ফসলের গরুর গাড়ি খাদে পড়ে সব ফসল নষ্ট হয়ে গেছে। আমি অনেক বড় লোকসানে পড়ে গেছি। এখন কি করে সামলাবো? কি বলছো ভাইজান? এ তো অনেক বড় দুঃসংবাদ। তোর ভাবিও এবার আমাকে কোনো সাহায্য করবে না বলে দিয়েছে। আমি এখন কি করব রে? আমি এখন কি করব? সৃষ্টিকর্তা আমাকে শাস্তি দিয়েছে ভাই। তুই ছাড়া আর আমার কোনো উপায় নেই। আর কোনো উপায় নেই রে ভাই, তুই ছাড়া। ভাইজান, তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে, কিন্তু তাতে আমার উপকারী হয়েছে। আমাদের নতুন আলুর চপ আজ বিখ্যাত। আমি তোমাকে ক্ষমা করলাম ভাইজান। তুমি কোনো চিন্তা করো না ভাইজান, আমি তো আছি নাকি?